Welcome to E-School of Computer Classes. Chapter Networking. Topic Internet Connection, ISP, Internet Service Provider এবং ইন্টারনেট সার্ভিসেস অর্থাৎ ইন্টারনেটের বিভিন্ন পরিষেবা। আমরা পূর্বের ক্লাসে বা পূর্বের ভিডিওতে দেখেছিলাম ইন্টারনেট কাকে বলে, ইন্টারনেটের ব্যবহার এবং ইন্টারনেটের সুবিধা এবং অসুবিধা। আমরা তখন জেনেছিলাম যে ইন্টারনেট এমন একটি জিনিস বর্তমান সমাজে যে মানব জাতির প্রায় সমস্ত ক্ষেত্রেই তার প্রভাব আছে, যদিও তার কিছু অসুবিধা আছে এবং সেটি মেনলি আমরা তাকে একটু খারাপভাবে ব্যবহার করলেই তার অসুবিধাগুলো আমরা বুঝতে পারি। তো ইন্টারনেট মূলত ছোট ছোট নেটওয়ার্ককে যোগ করেই একটা ইন্টারনেট তৈরি হয়, যেটাকে আমরা ওয়ান বলি, নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস, ছোট ছোট নেটওয়ার্কের সমষ্টি। আজকের আমাদের জানার বিষয় ইন্টারনেট প্রযুক্তি বা ইন্টারনেট টেকনোলজি। ইন্টারনেট প্রযুক্তির মধ্যে দুটি মূল বিষয় রয়েছে। এক নম্বর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এবং 2 নম্বর হচ্ছে ডাটা আদান প্রদানের ব্যবস্থা। ইন্টারনেট আকারে বিশাল, কিন্তু গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে নেটওয়ার্কের কানেকশনকে আমরা বলছি ইন্টারনেট। আকারে কিন্তু বিশাল হলেও ইন্টারনেট যেহেতু আসলে একটা নেটওয়ার্ক বা নেটওয়ার্কিং সিস্টেম, তাই যোগাযোগ ব্যবস্থার প্রযুক্তি আসলে নেটওয়ার্কিং প্রযুক্তি, অর্থাৎ নেটওয়ার্কিংয়ে যে যোগাযোগ কমিউনিকেশন সিস্টেম সেই প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়। তবে যেহেতু বিভিন্ন ধরনের কম্পিউটার এই নেটওয়ার্কে যুক্ত হয় এবং নেটওয়ার্কে যে পরিমাণ ট্রাফিক থাকে সেই অনুযায়ী ডাটা আদান প্রদানের হারের চাহিদা বাড়ে, তাই এই যোগাযোগ ব্যবস্থার কিছু বৈচিত্র্য আছে। ইন্টারনেটের নেটওয়ার্কিং এর কতগুলি স্তর রয়েছে। এই স্তর বিন্যাসটা আমরা নিচে একটা যদি ছবির সাহায্যে দেখি তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার আমাদের কাছে হবে। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে দেখছি যে একেবারে প্রাথমিক স্তরে আমরা আছে, সেটা হচ্ছে বাড়ির কম্পিউটার বা বাড়ির কম্পিউটারে যদি কানেকশন নেই ইন্টারনেট, বা অফিস যেগুলো আছে অফিসের কম্পিউটারগুলো যদি কানেকশন আমরা ইন্টারনেট নিই। অফিসের সাধারণত ল্যান করা থাকে কম্পিউটারগুলি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো একদম প্রথমের দিকে স্তরে রয়েছে সাধারণ ব্যবহারকারীর কম্পিউটার, যেমন বললাম বাড়ির কম্পিউটার বা অফিসের কম্পিউটার। এই কম্পিউটারতে বা কম্পিউটারগুলিতে ইন্টারনেট পেতে হলে সেগুলি কিন্তু আইএসপির কম্পিউটারের সাথে যুক্ত করতে হয়। আইএসপি কি জিনিস? আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যে কোম্পানি ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। সারা দেশে নেটওয়ার্কিং ব্যবস্থাটি যাতে সুষ্ঠুভাবে ছড়ানো যায় তার জন্য এই আইএসপি কোম্পানিগুলির ভাগ রয়েছে। সমগ্র দেশের জন্য একটা মূল আইএসপি থাকে। আমাদের দেশের ক্ষেত্রে যেমন ভিএসএনএল, বিদেশ সঞ্চার নিগম লিমিটেড। এই মূল বা ন্যাশনাল আইএসপির সঙ্গে, যেটা ছবিতে দেখা যাচ্ছে ইন্টারনেটের সাথে ন্যাশনাল আইএসপি যুক্ত আছে, এই ন্যাশনাল আইএসপির সঙ্গে বিভিন্ন প্রান্তে অনেকগুলো আবার রিজিয়নাল আইএসপি থাকে। ন্যাশনাল আইএসপি তার সাথে আবার বিভিন্ন ভারতের বিভিন্ন প্রান্তে অনেকগুলো আবার রিজিয়নাল আইএসপি থাকবে। সেই রিজিয়নাল আইএসপির সাথে আবার লোকাল বা স্থানীয় আইএসপি যুক্ত থাকবে। অর্থাৎ বলতে গেলে প্রথম স্তরের কম্পিউটার, সে বাড়ির কম্পিউটার হোক বা অফিসের কম্পিউটার হয়ে ইন্টারনেট পেতে গেলে বা ইন্টারনেট সংযোগ করলে আমরা লোকাল আইএসপির সাথে যোগ করবো প্রথমে বা যুক্ত থাকবে। লোকাল আইএসপি গুলো আবার রিজিয়নাল আইএসপির সাথে যুক্ত থাকবে এবং রিজিয়নাল আইএসপি আবার ন্যাশনাল আইএসপির সাথে যুক্ত থাকবে। যেহেতু সমগ্র দেশের ডাটা ট্রাফিকের ভার পড়ে ন্যাশনাল আইএসপির ওপর, তাই ন্যাশনাল আইএসপির নেটওয়ার্ক সাধারণত ফাইবার অপটিক কেবল, আমরা যে মাধ্যম পড়েছিলাম আগে মিডিয়াম, তার মধ্যে সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন মিডিয়াম ছিল ফাইবার অপটিক কেবল। তাই এই ন্যাশনাল আইএসপির নেটওয়ার্ক সাধারণত ফাইবার অপটিক কেবল দিয়ে তৈরি হয়। একটি দেশের ন্যাশনাল আইএসপি সাধারণত ফাইবার অপটিক লাইন থাকবে এবং সমুদ্রের নিচে কেবল লাইন অথবা উপগ্রহ সংযোগ মারফত অন্য দেশের আবার ন্যাশনাল আইএসপি। ভারতের যদি ন্যাশনাল আইএসপির সাথে অন্য দেশের যে ন্যাশনাল আইএসপির কানেকশন থাকবে সেটা আবার স্যাটেলাইট যোগাযোগ মাধ্যম হতে পারে অথবা সমুদ্র লাইনে, সমুদ্রের নিচে কেবল লাইনের মাধ্যমে যোগাযোগ হতে পারে। তাহলে এই গেল আমাদের একটা নেটওয়ার্কিং এর, ইন্টারনেটের নেটওয়ার্কিং এর স্তরগুলো। বাড়ির কম্পিউটার সেটা যোগ থাকবে আমাদের লোকাল আইএসপির সাথে, লোকাল আইএসপি, রিজিয়নাল আইএসপি,
রিজিওনাল এসপি আবার ন্যাশনাল আইএসপির সাথে যোগ থাকবে। এবারে আমরা জানবো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি কি জিনিস। আমরা যেহেতু বলছিলাম লোকাল আইএসপি, ন্যাশনাল আইএসপি, রিজিওনাল আইএসপি ইত্যাদি আইএসপি। আইএসপি কি? আইএসপি হলো একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানি যারা ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে, আমরা যাদের কাছ থেকে ইন্টারনেট কানেকশন নেই। আইএসপি মারফত সারা দেশে সুষ্ঠুভাবে ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য আইএসপি বললাম অনেকগুলো ভাগে ভাগ করা থাকে। কি কি ভাগ ছিল? মূল আইএসপি বা ন্যাশনাল আইএসপি, রিজিওনাল আইএসপি আর লোকাল আইএসপি। আমাদের দেশের মূল আইএসপি হলো কি বিএসএনএল বা বিদেশ সঞ্চার নিগম লিমিটেড। বিএসএনএল আছে, বিএসএনএল ভারত সঞ্চার নিগম লিমিটেড, ভারত সঞ্চার নিগম লিমিটেড। তো ইন্টারনেট সার্ভিসের ক্ষেত্রে মূল আইএসপি যেটা বিএসএনএল, বিদেশ সঞ্চার নিগম লিমিটেড। অন্যান্য যে বেসরকারি সংস্থা আমাদেরকে ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে, এখন মোবাইল কানেকশানে আমরা বেশিরভাগই বেসরকারি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানি আমরা ব্যবহার করি বা ইন্টারনেট পরিষেবা নিই। সেগুলি হলো এয়ারটেল, ভোডাফোন, রিলায়েন্স, জিও, সত্যম অনলাইন, সিফি, এমটিএনএল, মহানগর টেলিফোন নিগম লিমিটেড ইত্যাদি আরও কোম্পানি আছে যেগুলো বেসরকারিভাবে আমাদেরকে ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। তাহলে ওই কোম্পানিগুলোকে আমরা বলবো আইএসপি, যেহেতু তারা ইন্টারনেট পরিষেবা দেয়। এরপর আমরা ইন্টারনেট কানেকশানের প্রকারভেদ দেখব। তাহলে আমরা যখন ইন্টারনেট আমার বাড়ির কম্পিউটারের সাথে কানেক্ট করব, তখন আমরা প্রথমে চুজ করব কোন আইএসপির সাথে আমরা কানেক্টেড হব বা কোন আইএসপির থেকে আমরা কানেকশান বা সংযোগ নেব। এবারে সেটা ঠিক করার পর, আইএসপি চুজ করার পর আমাদেরকে ঠিক করতে হবে ইন্টারনেট সংযোগ কেমনভাবে নেব। ইন্টারনেটের সাথে সংযোগ স্থাপন করার দুটো পদ্ধতি আছে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে ডায়াল আপ সংযোগ আর 2 নম্বর হচ্ছে লিজ লাইন সংযোগ। এই সাধারণত এই দুটি পদ্ধতিতে ইন্টারনেটের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি বা সংযোগ স্থাপন করতে পারি, ডায়াল আপ আর লিজ লাইন। প্রথম আমরা জানবো ডায়াল আপ সংযোগ কি জিনিস। ডায়াল আপ সংযোগ বাড়ির কম্পিউটারে বা ছোট অফিসের কম্পিউটারে ইন্টারনেট সংযোগ পাওয়ার জন্য ডায়াল আপ সংযোগ ব্যবহার করা হয়। অর্থাৎ বাড়ির কম্পিউটার বা ছোটখাটো যে অফিস তাদের কম্পিউটারে ইন্টারনেট সংযোগ পাওয়ার জন্য ডায়াল আপ সংযোগ ব্যবহার করা হয়। এক্ষেত্রে সংযোগের মূল মাধ্যমটি হলো টেলিফোন লাইন। এক্ষেত্রে সংযোগের মূল মাধ্যমটা হলো টেলিফোন, অর্থাৎ টেলিফোন লাইনের মাধ্যমে আমরা ইন্টারনেট সংযোগ পেতে পারি। যেহেতু মডেম আমরা আগে জেনেছি মডুলেশন, ডিমডুলেটর, মডুলেটর, ডিমডুলেটর, অর্থাৎ টেলিফোন লাইন অ্যানালগ সিগন্যাল বহন করে কিন্তু কম্পিউটার ডিজিটাল সিগন্যাল বুঝতে পারে। সেই জন্য একটা মডেম নামক যন্ত্র দরকার হয়। আমরা যখন ইন্টারনেট কানেকশন নেবো একটা মডেম দরকার হয়, যার কাজ হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ করা। সেই মডেমের সাহায্যে কম্পিউটারকে টেলিফোন লাইনের সাথে প্রথমে যুক্ত করতে হয়। মডেমের এক প্রান্ত কম্পিউটারের সঙ্গে থাকবে যুক্ত এবং অন্য প্রান্ত টেলিফোন লাইনের সঙ্গে যুক্ত থাকবে। অন্যদিকে আইএসপির যে কম্পিউটার আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের যে কম্পিউটার আছে, সেই কম্পিউটারের সঙ্গেও কিন্তু মডেম এবং টেলিফোন লাইনের সংযোগ থাকে। তাই বাড়ির কম্পিউটারটিকে আইএসপির কম্পিউটার সঙ্গে যুক্ত করতে হলে আইএসপির ফোন নাম্বার ডায়াল করতে হয়। এরপর নির্দিষ্ট ইন্টারনেট অ্যাকাউন্ট নাম্বার ও পাসওয়ার্ড দিলে বাড়ির কম্পিউটারটি আইএসপির কম্পিউটারের সাথে যুক্ত হয়ে যায়। আইএসপির কম্পিউটার যেহেতু ইন্টারনেটের সাথে যুক্ত, তাই তার মাধ্যমে বাড়ির কম্পিউটারও ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়ে যায়। যতক্ষণ ইন্টারনেটের সঙ্গে বাড়ির কম্পিউটার যুক্ত থাকে ততক্ষণ টেলিফোনের চার্জ আর ইন্টারনেট কানেকশান বা ইন্টারনেটের চার্জ, কানেকশানের চার্জ আমার দিকে দিতে হয়। যখন কানেকশান আমরা ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেবো, তার জন্য কিন্তু আলাদা করে কোনো চার্জ লাগবে না। সাধারণ টেলিফোন লাইনের সাহায্যেই কিন্তু এই ইন্টারনেট সংযোগ স্থাপন করা যায়। তো ডায়াল আপ সংযোগে 2 ধরনের প্রোটোকল ব্যবহার করা হয়। একটা হচ্ছে স্লিপ প্রোটোকল, এসএলআইপি, সিরিয়াল লাইন ইন্টারনেট প্রোটোকল, এবং 2 নম্বর হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল। এই দুটো প্রোটোকল ব্যবহার করা হয় ডায়াল আপ সংযোগের ক্ষেত্রে। সাধারণত যেখানে খরচ আমাদের বিবেচ্য বিষয়, অর্থাৎ কম খরচে আমরা ইন্টারনেট সংযোগ পাবো, সেসব ক্ষেত্রেই কিন্তু ডায়াল আপ সংযোগ আমরা ব্যবহার করব। ডায়াল আপ সংযোগের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সুবিধাটা কি না, যতক্ষণ ইন্টারনেটের সঙ্গে কম্পিউটার যুক্ত থাকে ততক্ষণ টেলিফোনের চার্জ ও ইন্টারনেট কানেকশানের চার্জ লাগে। অর্থাৎ ইন্টারনেট পরিষেবা না নিলে কিন্তু কোনো ভাড়া দিতে হবে না। যতক্ষণ আমরা কাজ করব ততক্ষণই ইন্টারনেটের চার্জ আমাদেরকে
দিতে হবে। 2 নম্বর, বর্তমানে ব্রডব্যান্ড সংযোগের দ্বারা অতি দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা পাওয়া যাচ্ছে। প্রথম দিকে যেহেতু যখন টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেট কানেকশন ছিল তখন কিন্তু অনেক স্পিড কম ছিল ইন্টারনেটে। বর্তমানে ব্রডব্যান্ড সংযোগ, আমরা ব্রডব্যান্ড আর বেসব্যান্ড নেটওয়ার্ক পড়েছি, যে মাধ্যমের মধ্য দিয়ে একাধিক সিগন্যাল বহন করতে পারে সেগুলোকে ব্রডব্যান্ড সিগন্যাল বলে, বা যে সিগন্যালের মধ্য দিয়ে 256 kbps এর বেশি গতিবেগে সিগন্যাল যেতে পারে, বা যে লাইনের ব্যান্ডউইথও পড়েছি আমরা, ব্যান্ডউইথ 256 kbps বা তার বেশি, তাকে ব্রডব্যান্ড লাইন বলা হয়। বর্তমানে এই ব্রডব্যান্ড লাইনের সাহায্যে কিন্তু এই ডায়াল আপ সংযোগেও অনেক দ্রুত গতিতে ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়। অসুবিধা কি? ডায়াল আপ সংযোগ নিরবিচ্ছিন্ন সংযোগ ব্যবস্থা নয়, যেহেতু যতক্ষণ আমরা কাজ করব ততক্ষণ ইন্টারনেট সংযোগ থাকলো, তারপরে আমরা ডিসকানেক্ট করে দিলে কিন্তু কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে ডায়াল আপ সংযোগ হচ্ছে নিরবিচ্ছিন্ন সংযোগ ব্যবস্থা নয়। 2 নম্বর, ডায়াল আপ কানেকশন ইন্টারনেটের গতি অবশ্যই লিজ লাইনের থেকে অনেক বেশি হয়, ধীর গতি সম্পন্ন এটা আমরা বলতে পারি। টেলিফোন লাইনের মধ্য দিয়ে যেহেতু ডাটা আদান প্রদান হয় তাই গতিবেগ অনেক কম হয়, সেই জন্য ভালোভাবে ইন্টারনেট ব্যবহার করা যায় না। একসঙ্গে টেলিফোনে কথা বলা ও ইন্টারনেটের সংযোগ করা যায় না, দুটো কাজই কিন্তু করা যাবে না। যখন টেলিফোন লাইনের মধ্য দিয়ে আমরা ইন্টারনেট কানেকশন নেব, যদি ইন্টারনেট ব্যবহার করি তখন কিন্তু টেলিফোন লাইন ব্যবহার করা যাবে না, অর্থাৎ ভয়েস কমিউনিকেশন ব্যবহার করা যাবে না। ভয়েস কমিউনিকেশন ব্যবহার করলে ইন্টারনেট ব্যবহার করা যাবে না, এটা একটা বেশ এর অসুবিধা। তবে আজকাল বললাম যে ব্রডব্যান্ড ব্যবহার করা হয়, আজকাল অবশ্য ব্রডব্যান্ড লাইন ব্যবহার করে দ্রুতগতি সম্পন্ন করা হয়, বা আইএসডিএন লাইন, ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক লাইন। এখান থেকে আইএসডিএন এর ফুল ফর্ম পড়ে ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক, ডিএসএল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, এবং কেবল লাইনের মাধ্যমে দ্রুত হারে আমাদের যে কেবল টিভি আছে তার মাধ্যমে কিন্তু অনেক দ্রুত গতিতে বর্তমানে ইন্টারনেট কানেকশন দেওয়ার ব্যবস্থা হচ্ছে, যেগুলো সবই ডায়াল আপ কানেকশনের বিভিন্ন প্রকারভেদ, দ্রুত গতি সম্পন্ন, খরচ কম। ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল লাইন এটা কিন্তু টেলিফোন লাইনেরই মতো, কিন্তু টেলিফোন লাইনের দুপ্রান্তে বিশেষ ধরনের সুইচ ব্যবহার করার ফলে এই লাইনের মধ্য দিয়ে ডিজিটাল ডাটা পাঠানো যায়। সাধারণ টেলিফোন লাইনের ক্ষেত্রে আমরা অ্যানালগ সিগন্যাল পাঠাই, কিন্তু ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল লাইনের ক্ষেত্রে টেলিফোন লাইনের দুপ্রান্তে দুটা বিশেষ ধরনের সুইচ ব্যবহার করা হয়, যার ফলে আমরা ওই টেলিফোন লাইনের মধ্য দিয়ে কিন্তু ডিজিটাল লাইন পাঠাতে পারি। এই ব্যবস্থায় লাইনের মধ্য দিয়ে কথাও বলা যাবে এবং ডাটাও পাঠানো যাবে, দুই কিন্তু একসাথে কাজ করা যাবে। বর্তমানে ডিএসএল এর থেকে ইন্টিগ্রেটেড সার্ভিস বা আইএসডিএন একটু দাম বা ব্যবহারের সুবিধার জন্য বেশি ব্যবহার করা হয়। ডিএসএল এর থেকে পরিবর্তে মানে আইএসডিএন এর পরিবর্তে ডিএসএল বেশি ব্যবহার করা হয়। ডিএসএল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন বা ডিএসএল মূলত টেলিফোন লাইন, কিন্তু এখানে একটি বিশেষ ব্যবস্থায় ডাটা পাঠানো হয় যার নাম হচ্ছে অ্যাসিমেট্রিক ডিএসএল বা এডিএসএল, যার ফলে এখানে প্রতি সেকেন্ডে প্রায় 1.544 মেগাবিটস হারে ডাটা পাঠানো, মেগাবিটস এমবিপিএস হারে ডাটা পাঠানো যায়। এই কাজের জন্য অবশ্য সাধারণ টেলিফোন লাইনের সঙ্গে এডিএসএল মডেম ব্যবহার করতে হয়, আর ডাটা বিনিময়ের হার দাম ব্যবহারের সুবিধার জন্য আইএসডিএন এর পরিবর্তে বর্তমানে ডিএসএলই বেশি ব্যবহার করা হচ্ছে। এরপর আমরা দ্বিতীয় সংযোগ পদ্ধতি দেখব, সেটা হচ্ছে লিজ লাইন কানেকশন। লিজ লাইন হলো এক ধরনের স্থায়ী সংযোগ পদ্ধতি বা সংযোগ ব্যবস্থা। টেলিফোন কোম্পানির কাছ থেকে বা আইএসপির কাছ থেকে, আমরা যে আইএসপি চুজ করব, আইএসপির কাছ থেকে একটি বাৎসরিক ভাড়ায় আমাদেরকে নিতে হবে। যিনি ভাড়ায় নিচ্ছেন সেই গ্রাহকই কেবলমাত্র এই লাইন ব্যবহার করার অধিকারী বা ব্যবহার করতে পারে, অন্য কেউ কিন্তু ব্যবহার করতে পারবে না। অর্থাৎ লিজ লাইন এক ধরনের ডেডিকেটেড লাইন বলতে পারি। এক্ষেত্রে নেটওয়ার্ক সংযোগ নিরবিচ্ছিন্ন থাকে, কিন্তু যে ডিসকানেক্ট করতে হবে কানেক্ট করতে হবে না, 24 ঘন্টায় অনলাইন মানে কানেকশন থাকে, যখন ইচ্ছা আমরা কাজ করতে পারি। কাজ আমি ব্যবহার করলেও ভাড়া আমাকে দিতে হবে, যদি ব্যবহার না করি তাতেও কিন্তু ভাড়া আমার দিকে দিয়ে দিতে হবে, যেহেতু বাৎসরিক ভাড়ায় আমরা এই কানেকশনটা নিচ্ছি। তাই সব সময় কিন্তু এখানে অবিরামভাবে নেটওয়ার্ক বা ইন্টারনেট ব্যবহার করা যায়।
লিজ লাইনের মাধ্যমে ডাটা বিনিময়ের হার কিন্তু ডায়াল আপের সংযোগের তুলনায় বা ডায়াল আপ কানেকশনের তুলনায় অনেক বেশি। কোথায় সাধারণত ব্যবহার করে? স্বাভাবিকভাবে বড় অফিস বা প্রতিষ্ঠান যেখানে ইন্টারনেটের সংযোগের জন্য লিজ লাইন দরকার, মানে বেশি ইন্টারনেটের স্পিড আমাদের অনেক বেশি দরকার কাজের ক্ষেত্রে, সেই সব জায়গায় কিন্তু এই লিজ লাইন কানেকশন ব্যবহার করা হয়। লিজ লাইন কানেকশনেরও কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সুবিধাগুলো কি? এই ব্যবস্থায় খুব দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়, যেহেতু লিজ লাইন ডায়াল আপের থেকে অনেক দ্রুতগতি সম্পন্ন। পার্টিকুলার একজনের জন্যই, একজন গ্রাহকের জন্য এই লাইনটি বরাদ্দ, তাই এই লাইনে কিন্তু স্পিড অনেক বেশি। এক্ষেত্রে নেটওয়ার্ক সংযোগ নিরবিচ্ছিন্ন থাকে, তাই সবসময়ই অবিরামভাবে নেটওয়ার্ক ব্যবহার করা যায়, সবসময়ই কানেকশান থাকে, সবসময়ই আমরা ব্যবহার করতে পারবো। 3 নম্বর, লিজ লাইনের মাধ্যমে ডাটা বিনিময়ের হার ডায়াল আপ সংযোগের তুলনায় কিন্তু অনেক বেশি। এরও কিছু অসুবিধা আছে। অসুবিধা কি? ডায়াল আপ কানেকশনের তুলনায় এই কানেকশনের খরচ অনেক বেশি, একটা বাৎসরিক ভাড়ায় আমাদেরকে নিতে হয় এবং খরচ অনেক বেশি। আমরা ডায়াল আপ সংযোগে যতটুকু কানেকশন করব বা যখন ব্যবহার করব তখনই কানেকশন করলাম, ততটুকু খরচ দিতে হয়। কিন্তু ডায়াল আপ কানেকশনের চেয়ে লিজ লাইন কানেকশনে একটা স্থায়ী এবং একটা বাৎসরিক ভাড়া দিয়ে দিতে হয়। ইন্টারনেট ব্যবহার না করলেও প্রতি মাসের বা বৎসরের নির্ধারিত ভাড়া মিটিয়ে দিতে হবে। আমি ঘরে ব্যবহার করি বা নাই করি, ইন্টারনেটের চার্জ কিন্তু মিটিয়ে দিতে হবে। 3 নম্বর, এই লাইন শুধুমাত্র নির্দিষ্ট গ্রাহকই ব্যবহার করতে পারবে, অন্য গ্রাহক কিন্তু ব্যবহার করতে পারবে না। ডায়াল আপ কানেকশানে আমরা কিন্তু একই কানেকশান থেকে আমরা অন্যকে অন্য জায়গায় ব্যবহার করতে পারবো, কিন্তু লিজ লাইন কানেকশন যে গ্রাহকের জন্যই বরাদ্দ সেই গ্রাহকই একমাত্র সেই লাইনটা ব্যবহার করতে পারবে, ফলে আর স্পিড অনেক বেশি হয়। এই গেল ইন্টারনেট কানেকশানের দুটো পদ্ধতি। পার্থক্য এখানে আসে, সুবিধা আসে, অসুবিধা আসে পরীক্ষায়, এইচএস পরীক্ষায়। এরপর আমরা জানব ইন্টারনেটের বিভিন্ন পরিষেবা, অর্থাৎ ইন্টারনেট কি কি পরিষেবা আমাদেরকে প্রদান করে। ইন্টারনেট মূলত 4টা পরিষেবা আছে ইন্টারনেটে। 1 নম্বর হচ্ছে ইমেল বা ইলেকট্রনিক মেল, 2 নম্বর টেলনেট, 3 নম্বর ফাইল ট্রান্সফার প্রোটোকল বা এফটিপি যেটা আমরা বলি, 4 নম্বর ইউজিনেট নিউজ। 4টা মূলত প্রধান পরিষেবা ইন্টারনেটের। এই সমস্ত পরিষেবাকে ব্যবহার করে আরও কয়েক ধরনের পরিষেবা তৈরি হয়েছে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW যেটা আমরা বুঝি। তাহলে এই 4টা প্রধান পরিষেবা, ইমেল, ইলেকট্রনিক মেল, টেলনেট, ফাইল ট্রান্সফার প্রোটোকল বা ফাইল এফটিপি এবং ইউজিনেট নিউজ, এই পরিষেবাগুলোকে আমরা এবারে একটা একটা করে দেখব। ইন্টারনেটের প্রথম পরিষেবা হচ্ছে ইমেল বা ইলেকট্রনিক মেল। ইন্টারনেটের মাধ্যমে চিঠি পাঠানোর ব্যবস্থাই হলো ইমেল বা ইলেকট্রনিক মেল। প্রকৃতপক্ষে বা দেখতে গেলে ইন্টারনেট সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই ইমেলের জন্যই। এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে কয়েক কোটি লোক ইমেলের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ করে। এখন তো হাতে লেখা চিঠির ব্যবস্থা প্রায় উঠেই গেছে, সেই জন্য ইমেলের মাধ্যমে কিন্তু অফিসিয়াল কাজ হোক বা ব্যক্তিগত কাজের চিঠিপত্র হোক, সমস্ত কাজেই কিন্তু আমরা ইমেল পরিষেবা ব্যবহার করে থাকি। 2 নম্বর টেলনেট। টেলনেট যখন আমরা প্রোটোকল পড়েছিলাম সেখানেও দেখেছিলাম টেলনেটকে রিমোট লগ ইন বলা হয়। টেলনেট হলো একটা প্রোগ্রাম, এটি একটা প্রোগ্রাম যার সাহায্যে ইন্টারনেটের একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাহায্যে যোগাযোগ করতে পারে এবং সেখানকার বিভিন্ন প্রোগ্রাম ও তথ্য ব্যবহার করতে পারে। একে রিমোট লগ ইনও বলা হয়, মানে দূরবর্তী কম্পিউটারে আমরা কানেকশন করতে পারি। এর জন্য প্রথমে অন্য কম্পিউটারের অ্যাড্রেস জানতে হবে, মানে যে কম্পিউটারের সাথে আমরা কানেক্ট করব, যোগাযোগ করব, তার অ্যাড্রেস জানতে হয়। অ্যাড্রেস অবশ্যই আইপি অ্যাড্রেস। টেলনেটের সাহায্যে সেই অ্যাড্রেস যোগাযোগ করার পরে কম্পিউটারটিতে ঢুকতে হয় বা লগ ইন করতে হবে। সেই কম্পিউটারতে যদি পারমিশন দেয়, অনুমতি দেয়, তবেই লগ ইন করা যাবে। কিন্তু তারপর আমরা সেই কম্পিউটারে বিভিন্ন তথ্য বা ফাইল বা ব্যবহার করতে পারবো বা প্রোগ্রাম ব্যবহার করতে পারবো। অর্থাৎ টেলনেটের সাহায্যে দূরবর্তী কম্পিউটারে কানেক্ট করব থ্রু আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের সাহায্যে আমরা অন্য কম্পিউটারে যোগাযোগ করব, তারপর আমরা লগ ইন করার পর, মানে সেই কম্পিউটার পারমিশন দিলে তবে আমরা তার সাথে যোগাযোগ করার পর ফাইল বা তথ্য প্রোগ্রাম আমরা ব্যবহার করতে পারবো অন্য কম্পিউটারে। 3 নম্বর এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকল।
ইন্টারনেটের সাথে যুক্ত দুটি কম্পিউটারের মধ্যে ফাইল আদান প্রদান করার জন্য এই প্রোগ্রামকে ব্যবহার করে। এটা প্রোটোকল, অবশ্যই এই প্রোগ্রামকে ব্যবহার করা হয় দুটি কম্পিউটারের মধ্যে ফাইল আদান প্রদান করার জন্য। যে কোনো ধরনের ডাটা, সে যেমন টেক্সট ফাইল হতে পারে, প্রোগ্রাম ফাইল হতে পারে, অডিও ফাইল, ভিডিও ফাইল, যাই ফাইল হোক না, সমস্ত কিছুই আদান প্রদান করা যায় এই এফটিপির মাধ্যমে, ফাইল ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে। তবে এক্ষেত্রেও যে কম্পিউটারের সঙ্গে ডাটা আদান প্রদান করা হবে, প্রথমে তাতে কিন্তু লগ ইন করে নিতে হবে। তাহলে সমস্ত কিছু ফাইল আদান প্রদান, সে ডাটা ফাইল হোক, টেক্সট ফাইল হোক, প্রোগ্রাম ফাইল, গানের ফাইল, ভিডিওর ফাইল, সিনেমার ফাইল, যাই ফাইল হোক, এফটিপির মাধ্যমে আমরা আদান প্রদান করি। 4 নম্বর হচ্ছে ইউজনেট নিউজ। এটি হলো একটা বিশাল বুলেটিন বোর্ডের মতো, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সারা পৃথিবীতে প্রায় 5000-এরও বেশি নিউজ গ্রুপ আছে, যার পৃথিবীর প্রায় সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। যে নিউজ গ্রুপগুলো আছে যারা পৃথিবীর প্রায় সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে, এই ইউজনেট নিউজে যে কেউ তার প্রশ্ন দিতে পারে, মতামত দিতে পারে বা আলোচনা লিখে দিতে পারে, এবং একটি নিউজ রিডার প্রোগ্রামের সাহায্যে সবাই এই সমস্ত আলোচনা পড়তে পারে, যেটাকে ইউজনেট নিউজ বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আমরা বলতে পারি। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই সবগুলি হলো ইন্টারনেটের পরিষেবা। এই 4টা পরিষেবা প্রধান পরিষেবা, এবং এই সমস্ত পরিষেবাকে ব্যবহার করে আরও কয়েক ধরনের পরিষেবা তৈরি হয়েছে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পরিষেবা হলো www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটা আমরা পরবর্তী ক্লাসে পড়ব। তো আজকে এই পর্যন্তই। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।